দেখো, ক্লাস 8-এর তোমাদের যেটা পরবর্তী বিষয় রয়েছে সেটা হচ্ছে অস্তিত্ব পৃথিবী, বা যেটা আনস্টেবল আর্থ বলছে। তো অস্তিত্ব পৃথিবী শব্দটার মধ্যে তোমরা এটা বুঝতে পারছো যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ ভূত্বক, এটা কিন্তু পৃথিবীর সর্বোচ্চ জায়গায় মানে স্টেবল কন্ডিশনে নেই, মানে সুস্থিত অবস্থাতে নেই। এটা অনবরত কিছু পরিবর্তন ঘটে চলেছে। হ্যাঁ, তো তোমরা এর আগে লিথোস্ফিয়ার বলে যে শব্দটা জেনেছ। তো সেই লিথোস্ফিয়ারে কী হচ্ছে না, এখানে কতগুলো প্লেট রয়েছে বা একটা শক্ত শিলাখণ্ড রয়েছে, যেগুলো কি হচ্ছে, যেগুলো হচ্ছে শিলাখণ্ডগুলো হতে পারে সেটা মহাদেশীয় ভূখণ্ড, যেটা প্লেট বলছে, টেকটনিক প্লেট বলছে, কিংবা মহাসাগরীয় হতে পারে। তো এগুলো অ্যাস্ট্রোস্ফিয়ার যে স্তরটা রয়েছে না, সেই স্তরের উপরে ভাসছে। তো পৃথিবীর যেটা একদম সৃষ্টি থেকে আজ অবধি পৃথিবীর মধ্যে কিন্তু অনবরত পরিবর্তন হয়ে চলেছে, যে পরিবর্তনটা আমরা বেশিরভাগটাই কোথায় লক্ষ্য করছি না, ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের সারফেস আমরা বিভিন্ন রকম ভূমিরূপের পরিবর্তন দেখতে পাই, ল্যান্ডস্কেপ। কিংবা একটা সময় কী হয়েছিল না, আজকে যেরকম মহাদেশ, যেটা হচ্ছে মহাদেশের অবস্থান কিংবা মহাসাগরের অবস্থান, এটা একরকম ছিল না। ঠিক আছে, তো দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে আজকে আমরা যেটা হচ্ছে বর্তমান সময়ে এসে উপস্থিত হয়েছি। এবং এই পরিবর্তনের সময় কিন্তু মহাসাগর তাদের যেটা হচ্ছে অবস্থানগত পরিবর্তন এবং মহাদেশগুলোর অবস্থানগত পরিবর্তন ঘটেছে। এটা আমরা বিভিন্ন মতবাদ থেকে আমরা বুঝতে পারি। যেমন তোমাদের যেটা প্রথমে কন্টিনেন্টাল যেটা ডিপ থিওরি বলা হয়েছে মহাসঞ্চরণ তত্ত্বে, সেখানে অ্যালফ্রেড ওয়েগনার নামক একজন বিজ্ঞানী, ওনার যেটা মতবাদে উনি বলেছেন যেটা হচ্ছে মহাদেশগুলো কি হয়েছে না, আজকে যেটা হচ্ছে যে অবস্থানে রয়েছে এরকম অবস্থানে ছিল না। একটা সময় কি ছিল, একটা প্রকাণ্ড একটা স্থলভাগ ছিল পৃথিবীর মধ্যে, এটার নামকরণ করা হয়েছিল প্যানজিয়া। এবং তার চারদিকে একটা জলভাগ ছিল যার নাম ছিল প্যানথ্যালাসা। এবং প্যানজিয়া দুটো অংশে বিভক্ত ছিল, ঠিক আছে। যেটা মাঝখানে যে সমুদ্রটা ছিল তার নাম ছিল তেথিস সাগর। উপর দিকে ছিল অঙ্গারল্যান্ড, নিচের দিকে ছিল উপর দিকে যে ভূখণ্ড ছিল পরবর্তী ক্ষেত্রে অঙ্গারল্যান্ড, এবং দক্ষিণে ছিল গন্ডোয়ানা। তো এটা একটা মতবাদ ছিল যে এগুলো পরবর্তী ক্ষেত্রে কী হয়েছে, এই দুটো যে স্থলভাগ এটা পরবর্তী ক্ষেত্রে ভেঙে গিয়ে এবং পৃথিবীর আবর্তনতে এখানে কাজ করে, যখন বিভিন্ন দিকে স্প্লিট ছড়িয়ে গিয়ে মহাদেশগুলোর অবস্থান ঘটেছে বলে বোঝা যায়। কেন, তোমরা একটা পাজল নিশ্চয়ই দেখেছো, যেটা হচ্ছে জিগসো পাজল বলে একটা গেম। তো সেখানে ঠিক একই রকমভাবে তোমরা যদি মানচিত্রটা দেখো, নিচে যেটা হচ্ছে আফ্রিকা এবং সাউথ আমেরিকার মধ্যে দেখবে কী হবে, মানে ওই অংশটাকে অনেকটা মেলানো যায়। যে ঠিক জিগসো পাজলে যেরকম খেলাটা হয়, ওখানে দেখবে সাউথ আফ্রিকা মহাদেশ এবং হচ্ছে যে সাউথ আমেরিকার দুটো মহাদেশকে উপকূল দিয়ে যদি তুমি মিলিয়ে দাও, দেখবে ঠিক খাঁজের মতো সেই অংশে মিলে যাচ্ছে। তো এটা তার সাপোর্টে একটা উদাহরণ ছিল, যেন মহাদেশগুলো একটা জায়গায় এরকম ছিল এবং পরবর্তী ক্ষেত্রে তারা বিভিন্ন দিকে মানে ছড়িয়ে যায়, মহাদেশগুলোর অবস্থান বিভিন্ন দিকে হয়ে যায়। তার পরবর্তী ক্ষেত্রেতে কি হচ্ছে না, এই মতবাদ বা এই থিওরি যেটা, এটা হচ্ছে পর্বতের গঠন কিংবা হচ্ছে আগ্নেয়গিরির উৎপত্তি, এই ধরনের ভূমিকম্প, এই ধরনের কিছু জিনিসের সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারেনি। এই জন্য পরবর্তী ক্ষেত্রে আরেকটা মতবাদ আছে, সেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি, বা যেটাকে পাত সংস্থান তত্ত্ব বলছে, যার জন্য হচ্ছে এক্সরে পিচকে বলা হয়। তো
তো পিচোর নাম এবং ওয়েগনারের নাম, এই দুটো নাম এবং কোন তত্ত্বের সাথে এদের নামগুলো জড়িয়ে রয়েছে এটা তোমরা মনে রাখবে, কারণ সময় শর্ট নোট কোশ্চেন পড়ে যে এই মতবাদটা কার, এই মতবাদটা কার। ঠিক আছে, তো প্লেট টেকটনিক থিওরির মধ্যে কী বলা হচ্ছে না, আজ থেকে যেটা হচ্ছে 30 থেকে 35 কোটি বছর আগে, অর্থাৎ কার্বনিফেরাস বলে একটা উপযুগ ছিল। তোমরা এই যুগগুলো যেরকম ইতিহাসে যেরকম আধুনিক প্রাচীন এরকম পড়েছো না, সেরকম এখানে একটা জিওলজিক্যাল টাইম স্কেল আছে ভূগোলের ক্ষেত্রেও, মানে এখানে এই ধরনের সময়গুলো উল্লেখ থাকে যে এত কোটি বছর আগে কোন যুগ ছিল। আমরা বিভিন্ন যুগের মধ্যে দিয়ে বর্তমান যে যুগ সেটার মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। তো এই যুগে কার্বন বুঝতে পারছো, এটাতে এই সময় প্রচুর পরিমাণে মাটির নিচে কার্বন সঞ্চিত হয়েছিল। তো যেটা হচ্ছে 30-35 কোটি বছর আগে, যেটা হচ্ছে কি বলবো, যেটা মহিষাঞ্চলনের যেটা বলা হয়েছিল না, এরকম একটা সময়ে মহাদেশগুলো বিভিন্ন দিকে একটা জায়গায় ছিল, তারপরে ধীরে ধীরে এরকম ছড়িয়ে পড়ে। কিন্তু যেটা হচ্ছে প্লেট টেকটনিক, যেটা প্লেটের ডেফিনেশনে কি বলা হয়েছে না, প্লেট হচ্ছে যে লিথোস্ফিয়ারের মানে যেটা শিলামণ্ডলের উপরে অবস্থিত কঠিন যে অংশটা রয়েছে এবং কতগুলো খণ্ডে বিভক্ত, অনমনীয় এবং কঠিন একটা অংশ যেটা কতগুলো খণ্ডে বিভক্ত, সেই খণ্ডগুলোকে প্লেট বলছে। তো এই প্লেট যেরকম ছোট হতে পারে, আবার প্রশান্ত মহাসাগরের যে প্লেট এত বড় কিন্তু হতে পারে। এটার কি হয়, এটা থিকনেস থাকে, এটা অ্যাভারেজ তোমরা বলতে পারো 150 কিলোমিটার মতো গভীরতা হয়ে থাকে। তো এটা কি হচ্ছে না, যেটা সান্দ্র যে একটা স্তর আছে স্পিয়ারে, তার উপরে ভাসমান অবস্থায় রয়েছে। এই পাতগুলো হতে পারে মহাদেশীয়, একটা মহাদেশীয় হতে পারে, মহাসাগরীয় হতে পারে, বা দুটো মিলে, কিন্তু মহাদেশীয় মহাসাগরীয় মিলেও প্লেট গঠিত হতে পারে। তোমাদের মানচিত্রে একটা ছবি রয়েছে, সেই ছবিতে তোমরা সেখানে স্পষ্টতে এটা দেখতে পাবে। তো কি হয়েছিল এখানে দেখো, এখানে কতগুলো এখানে দেখো যে পাতগুলি, যে পাত কি এটা তো বুঝতে পারছি, লিথোস্ফিয়ারের উপরে শক্ত, এটা বের জানলে সাইজ আছে, এবং আরেকটা কি না মহাদেশীয়, যেটা হচ্ছে পাতের চাইতে মহাদেশীয় যে পাত তার তুলনায় কী হয়, যেটা হচ্ছে মহাসাগরীয় পাত, তার যে থিকনেস, তার যে পাতটা হচ্ছে এটা কম পাতলা হয়। আর পাতগুলি কীভাবে সঞ্চারিত হয়, তোমরা পাতগুলো কীভাবে সঞ্চারিত হয়, কিংবা এই পাতের সাথে সাথে যেটা হচ্ছে কন্টিনেন্ট বা যে মহাদেশগুলো ছিল সেগুলো এই একই কারণের জন্যই সঞ্চালিত হয়েছিল, যেটা আমরা কনভেকশনাল যেটা কারেন্ট পরিচালন স্রোত, যেটা আমরা এস্টিমেট করে লক্ষ্য করেছি আপার গুরুমণ্ডলে, সেই অংশে এই পাতগুলোকে, সেই পরিচালন স্রোত এই পাতগুলোকে পরিচালনা করে এবং বিভিন্ন দিকে পাতগুলো গতিশীল হয়। তো এই গতিশীলতার কারণে বিভিন্ন রকম ভূমিরূপের তৈরি হয় এবং বিভিন্ন জায়গাতে ভূমিকম্প সৃষ্টি হলে সেখানকার ভূত্বক সেখানে কেঁপে ওঠে এবং বিভিন্ন রকমের ভূমিকম্পগুলো তৈরি হয়। এখন যে বড় যে পাতগুলো রয়েছে, এগুলো তোমরা 6টি লিখতে পারো, যদি আমেরিকাটাকে না ভেঙে লিখো, নাহলে যদি নর্থ সাউথ আমেরিকা বলো তাহলে এটাকে 7টি লিখলেও ঠিক আছে। ঠিক আছে, তাহলে বড় 7টি প্লেট রয়েছে, যেটা মাঝারি এবং ক্ষুদ্র প্লেটও রয়েছে। তো এইগুলো পরিচালন স্রোতের জন্য কি হচ্ছে না, মুভমেন্ট হচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাচ্ছে, এবং সরে যাওয়ার যেটা হচ্ছে পরিমাণ, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। কোথাও হচ্ছে বছরে 10 কিলোমিটার হতে পারে, কোথাও 1 কিলোমিটার হতে পারে। হ্যাঁ, তো সরানোর জায়গা বিভিন্ন জায়গাতে একটা পার্থক্য হয়। যেমন প্রশান্ত মহাসাগরীয় অনেক দ্রুত সরছে, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের যে প্লেট এটা অনেক দ্রুত সরে আসছে, মানে এদিকে
হচ্ছে যেটা হচ্ছে মিড ওশেনিক রেঞ্জ বা যেটা হচ্ছে মধ্য আটলান্টিক, এখানেও পাত এক জায়গা থেকে কোনো জায়গায় সরে আসছে। তো আমরা এখন এই প্লেটগুলো, প্লেটের যে প্লেট সীমানা বা মার্জিনগুলো কীভাবে গতিশীল হচ্ছে বা প্লেট সীমানাগুলোকে কতগুলো ভাগে ভাগ করেছে তাদের আমরা নামগুলো জানবো এবং এদের বিশেষ বিশেষ জায়গাতে এবং উদাহরণগুলো আগে জানবো। তারপরে দেখো এখন যেটা বলেছে যে একটা হচ্ছে অপসারী পাত সীমানা বা যেটাকে ডাইভারজেন্ট প্লেট মার্জিন বলছে। অপসারী কি বুঝতে পারছো, যে একটা প্লেট আর একটা প্লেট থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। অভিসারী পাত সীমানাতে কি বলছে না, যেটা হচ্ছে অভিমুখে অর্থাৎ একে অপরের দিকে সরে আসছে, এটাকে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বলছে। আর যেটা হচ্ছে অপসারী, যেটা হচ্ছে এরকম করে দূরে সরে যাচ্ছে, এটাকে ডাইভারজেন্ট বলছে। তো যেটা ডাইভারজেন্ট হচ্ছে সেই অংশে কী হবে, নিচের থেকে যে ম্যাগমাগুলো রয়েছে, যেখানে পরিচালনা শক্তি যেটা সক্রিয় আছে সেটা উপরে উঠে আসছে এবং ভূত্বকের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেটা কী হচ্ছে, সেটা মহাসাগরীয় ভূত্বক, যেমন যেটা হচ্ছে মিড আটলান্টিক, যেটা রিচটা গঠন হয়েছে মধ্য আটলান্টিক সরেছিলেন, এইভাবে এটা গঠিত হয়েছে। অপসারী, ঠিক আছে, আর অভিসারী অভিমুখে যাচ্ছে এবং কনভার্জেন্ট হচ্ছে। তো এই জায়গাটাতে কী হচ্ছে, একটা গঠন হচ্ছে বলে সেটাকে কনস্ট্রাকটিভ প্লেট মার্জিনও বলে, যেটাতে গঠন হচ্ছে। তো নতুন লাভা উঠে এসে সেখানে একটা সরিষা একটা পাহাড়, সমুদ্রের নিচে পাহাড় থেকে এরকম পাহাড় তৈরি হয়। তো এটা হচ্ছে সেই জন্য এটাকে কনস্ট্রাকটিভ বলছে। আর অভিসারী পাত সীমানাতে কী হচ্ছে, অভিসারী পাত সীমানা অভিমুখে আসছে। তো এখানে কী হয়, সাধারণত যদি ডিফারেন্স থিকনেস বা মানে কম ভারী এবং হালকা ভারী যে পাতগুলো রয়েছে, যেটা সাধারণত কম ভারী হয় সেটা উপরে থাকে, আর বেশি ভারী সেটা নিচে চলে যায়। তো যেগুলো হচ্ছে মহাসাগরীয় যেগুলো রয়েছে প্লেট, সেগুলো নিচের দিকে চলে আসবে এবং সেই জায়গায় কী হয়, যেটা নিচে চলে যায় সেটা আস্তে আস্তে লাভাতে গিয়ে মানে নিচে যে প্রায় ধরো 2-2,500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে সেই জায়গাতে গলতে শুরু করে, ঠিক আছে। তার মানে ওটা সেখানে গিয়ে ঢুকছে এবং সেটা ধ্বংস হচ্ছে, ঠিক আছে, প্রান্ত ভাগটা সেটা ধ্বংস হচ্ছে। এই জন্য এটাকে অফিসের অনেকটাকে ডিস্ট্রাকটিভ প্লেট মার্জিন বলে। এখানে ধ্বংস হয় এবং সাবডাকশন জোন থাকে, একটা নিমজ্জিত একটা অংশ থাকে এইখানে। তাহলে কী হলো না, দুটো হলো, একটা হচ্ছে যেটা হচ্ছে ডাইভারজেন্ট হচ্ছে দূরে সরে যাচ্ছে পরস্পর থেকে, একটা হচ্ছে কনভার্জেন্ট হচ্ছে একটু কাছাকাছি আসছে। আচ্ছা, ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারিতে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ হয়, যেখানে ধরো প্রশান্ত মহাসাগরীয় প্লেট যেটা হচ্ছে এশিয়া বা জাপান প্লেটের মধ্যে যে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ এই যে জায়গাগুলো, অর্থাৎ যে আগ্নেয় মেখলা আছে না, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, এই জায়গাগুলো এই কারণে অনেক বেশি ভূমিকম্প প্রবণ এবং এটা সব থেকে বেশি আনস্টেবল অবস্থাতে রয়েছে। আরেকটা সীমানা রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম প্লেট মার্জিন বা সংরক্ষণ বলছে নিরপেক্ষ পাত সীমানা। এটাতে কী হয়, পাশাপাশি অগ্রসর, ঠিক আছে, পাশাপাশি অগ্রসর হবে, এতে নতুন ভূমিরূপ তৈরি হবে না, আবার ধ্বংস হবে না, কিন্তু জায়গাটা হচ্ছে কি, জায়গাটা ভূমিকম্প প্রবণ নিয়ে এই জায়গাটা যেহেতু সরছে, এটা হচ্ছে ন্যাশনাল চ্যুতি এরকম একটা সৃষ্টি হয়েছে। তো এখানে যেহেতু এই চ্যুতি অঞ্চলে সেজন্য ঘর বাড়ি রাস্তা ব্রিজ এগুলো নির্মাণ করা খুবই ঝুঁকিপ্রবণ, বড় বিল্ডিং, ঠিক আছে, এটা অনেক লম্বা একটা ফাটল এখানে সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে ট্রান্সফর্ম প্লেট মার্জিন বা সংরক্ষণ বা নিরপেক্ষ পাত সীমানা হচ্ছে এটা। তো এখন দেখো, তো যেটাকে আমরা দুটো আমরা মতামত দেখতে পেলাম, যেটা হচ্ছে ভূত্বক তার যে ক্রিয়াকলাপগুলো সংগঠিত হয় বিভিন্ন মহাদেশ এবং মহাসাগরগুলোর বিস্তার থেকে শুরু করে নতুন ভূমিরূপ তৈরির ক্ষেত্রে, ঠিক আছে। একটা হচ্ছে কি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, একটা হচ্ছে মহী সঞ্চারণ তত্ত্ব,
তত্ত্ব। হ্যাঁ, এটা কি মহাদেশ এবং মহাসাগরগুলোর আর অবস্থান বা তাদের এই যে সঞ্চরণ, এটা মোটামুটি ব্যাখ্যা করতে পারি। কিন্তু অন্যান্য আবার কিছু জিনিস যেগুলো ব্যাখ্যা করতে পারে না, যেগুলো হচ্ছে ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির উৎপত্তি, সেই জন্য আবার এখানে প্লেট কিংবা পাত সংস্থান তথ্যের জন্য হচ্ছে পাত সংস্থান, পাত সংস্থান তথ্য। এটা হচ্ছে এটা হচ্ছে প্লেট, এটা হচ্ছে কন্টিনেন্টাল, এটা হচ্ছে ওয়েটল্যান্ড, এটা বাংলাতে পিচো বলে। তো এটা হচ্ছে দুটো এখানে তত্ত্ব রয়েছে। ঠিক আছে, তো এখানে বলছে, এখানে যেটা হচ্ছে পাত, এটাকে টেকটনিক প্লেট বলছে। এটা কি না, এটা ধরো এখানে দেখো সাউথ, দেখো আফ্রিকা রয়েছে। তো এইভাবে এইভাবে ধরো এখানে সাউথ আফ্রিকা রয়েছে। এখানে রয়েছে এখানে এটা হচ্ছে আফ্রিকা রয়েছে, আফ্রিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা। তো এটা কি, এটা লিথোস্ফিয়ারের অংশ, এটাকে আমরা লিথোস্ফিয়ার বলতে পারি, লিথোস্ফিয়ার। ঠিক আছে, তো এখানে কি হয় না, এর নিচে কি হচ্ছে, এখানে পরিচালন স্রোতের সৃষ্টি হয়, এখানে পরিচালন স্রোতের সৃষ্টি হয়। তো সাধারণভাবে কি হবে, যদি ধরো আটলান্টিক রিজ এখানটায় দিয়ে এটা বিরাট একটা মিড ওশেনিক যেটা রিজ যেটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, তো এটা এদিকে সরে যাচ্ছে মাঝ বরাবর, ফাটল যেটা সৃষ্টি হয়েছে, প্লেটটা এদিকে সরছে, আটলান্টিক যে প্লেটটা, এবং সেই কারণে কি হচ্ছে না, এই পাতগুলো এই পরিচালন স্রোতের সবসময় গতিশীল হচ্ছে। এটা কঠিন আর হচ্ছে অনমনীয়। একটা
হচ্ছে খণ্ড কার না, এটা হচ্ছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার ঠিক আছে। এখানে ধরো এটা কি হতে পারে, এটা এখানে সিয়াল প্লাস এখানে সীমা রয়েছে ঠিক আছে। এখানে কি আছে হয় এটা কি দিয়ে এখানে কি আছে, সিয়ালে হচ্ছে মহাদেশীয় ভূত্বক আছে, মহাদেশীয় ভূত্বক এটা এ দিয়ে গঠিত হয়েছে সিয়াল দিয়ে, আর এটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। কি আছে এটা সিয়াল, যেটা তোমরা আগে কিরকম জেনেছিলাম, এটা সিয়াল ধরো এটা নিচে আছে সীমা ঠিক আছে। তো এই দুটো মিলে সিয়াল সীমাতে আমরা কি করেছি, এটা এই দুটো মিলে হয়েছে ভূত্ব বা এটাকে আর ক্রাস্ট বলছি ঠিক আছে। এটা হচ্ছে সিয়াল সীমা বা মহাসাগরীয় ভূত্বক। অভ্যন্তরীণ যে ভাগগুলো ছিল না, সেগুলো কি রয়েছে না, প্রত্যেকটাকে দুটো করে ভাগে ভাগ করা হয়েছে, সেখানে ভূত্বক, সিয়াল এবং সীমা রয়েছে। তো তাহলে এইভাবে এটা হচ্ছে বিভিন্নভাবে এটা মহাদেশীয় ভূত্বক, এবং এগুলো এই যে পাত এগুলো কি হচ্ছে, এগুলো গতিশীল হচ্ছে এবং এদের যে বাউন্ডারি এগুলো কতগুলো ভাগে ভাগ করেছে। হ্যাঁ, যেমন ধরো এখানে যেটাকে অপসারী বলছে, অপসারী পাত সীমানা ঠিক আছে। এই যে পাতগুলোর মুভমেন্ট কিরকম হবে না, এটা একটা যদি পাত হয়, এটা একটা পাত হয়, তো এখানে কি হবে না, অপসারী হবে অর্থাৎ ডাইভার্ট হবে, দুটো দিকে হয়ে যাবে। এটাকে ডাইভার্জেন্ট বলছে, এটাকে ডাইভার্জেন্ট লেফট মার্জিন বলছে। আর কি হবে, এটা এ অংশে চলে যাবে, এটা এ অংশে চলে যাবে ঠিক আছে। দুটো পরস্পরের বিপরীত দিকে চলে যাবে। আর আরেকটা দিক কি হবে, এটা যদি অভিসারী হয়, অভিসারী পাত সীমানা হয়, অভিসারী পাত সীমানা এটা কি হবে না, একে অপরের দিকে অগ্রসর হবে, এটা একে অপরের দিকে অগ্রসর হবে, এবং এখানে এর মাঝখানে পল্লীদের মাঝে ঘুরিয়ে পর্বতের সৃষ্টি হতে পারে। কি হবে, এখানে পল্লী মাউন্টেন হতে পারে।
কিংবা যদি একটা প্লেট যদি ভারী হয়, ধরো এটা যদি ভারী হয়, হ্যাঁ, এটা যদি কম ভারী হয়, তো সাধারণত কি হবে না, এই প্লেটটা এর মধ্যে প্রবেশ করবে এবং এটা হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে চলে যাবে, যেখানে লাভা পরিচালনা শুরু করছে এবং এটা নিমজ্জিত জায়গা এবং এই জায়গা দিয়ে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। এই জায়গাতে আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে। এখানে কি হবে, ভলকান, এই জায়গাতে আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে, কারণ এখানে যেটা হচ্ছে লাভাটা গলছে, হ্যাঁ, যেটা বলছে সেখান দিয়ে এই যে শিলাটা বলছে, শিলা থেকে গলিত অংশ বাইরের দিকে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। আর এটা কি বললাম, এটা হচ্ছে দুটো বিপরীত ঘনত্বে পাঁচ যখন পরস্পরের দিকে অগ্রসর হবে তখন একটা অন্যটার মধ্যে প্রবেশ করে যাবে। এটা হচ্ছে ট্রান্সফর্ম, যেটাকে বলছে ট্রান্সফর্ম, যেটা প্লেট বাউন্ডারি, প্লেট মাধ্যমে এটাতে কি বলছে না, দুটো এরকম পাশাপাশি অগ্রসর হবে, ঠিক আছে। দুটো পাশাপাশি অগ্রসর হলে কি হবে না, ধরো এই একটা প্লেট এবং এই একটা প্লেট রয়েছে, তাহলে এই সীমানা বরাবর জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণতে রয়েছে, ঠিক আছে। তো এখানে সেজন্য বড়বাড়ি বা ব্রিজ এগুলো করা খুবই ঝুঁকিপূর্ণ। তো এই দুটি পাত সংস্থান এবং মহিষান্তর এবং পাত সংস্থান তত্ত্বের যেটা হচ্ছে ধরো কমন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু এটা পরিচলন স্রোত, ঠিক আছে। পরিচলন স্রোত দিয়ে কিন্তু এই দুটো মুভমেন্ট হয়েছে, যে ভূখণ্ড বলো মহাদেশগুলো বলো, ওগুলো কিন্তু পরিচালনা হয়েছে, চালিত শক্তি হিসেবে কিন্তু যেটা হচ্ছে কনভেকশনাল কারেন্ট, এটা কিন্তু কাজ করেছে। আরেকটা হচ্ছে না মহাদেশীয় ত্বক, যেটা ভূত্বক বলছে মহাদেশীয়, এটাকে শিয়াল বলছে। মহাসাগরীয় ভূত্বকের উপর ভাসমান অবস্থায় সঞ্চালিত হয় না, বুঝতে পারছি। মহাদেশীয় ত্বক মহাসাগরীয় ভূত্বকের উপর ভাসমান অবস্থায় সঞ্চালিত হয় না। এটা যেহেতু এরকম অবস্থায় রয়েছে, তো এটা একসঙ্গে শিয়াল এবং সীমা এটা একসাথে সঞ্চালিত হবে। তাহলে যদি আমি আবার প্রথম থেকে বলি, তো পৃথিবীর অস্থিত অবস্থা রয়েছে, মানে ভূত্বকের সব জায়গায় গুলো স্থির নয়, ঠিক আছে। কোথাও অনবরত সৃষ্টির কাজ বা পরিবর্তন এটা ঘটে চলেছে। তো এই পরিবর্তন আমরা পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, এবং যাবতীয় ক্ষেত্রে এবং যে জিনিসগুলো ভূপৃষ্ঠের উপরে রয়েছে, মহাদেশ এবং মহাসাগরের সৃষ্টি, মহাদেশ মহাসাগর সৃষ্টি, তাদের সঞ্চরণ এবং আরও যে অন্যান্য ভূমিকম্প থেকে নতুন ভূমিরূপ তৈরি হয়ে জানো, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, তারপরে হচ্ছে সেটা ভূত্বকের উপরে হতে পারে কিংবা নিচে হতে পারে, অর্থাৎ মহাসাগরের মধ্যে, সাগরের তলদেশে। তো এই যে পরিবর্তনগুলো আমরা এই থিওরি দিয়ে জানার চেষ্টা করেছি। তো মহাসঞ্চরণ তত্ত্ব দিয়ে কন্টিনেন্টাল যে থিওরি বলছে, এটা মহাদেশগুলোর বিভিন্ন সঞ্চরণ হচ্ছে মহাসাগরগুলোর সৃষ্টি হয়েছে, এবং পাত সংস্থান তত্ত্ব। তাহলে এই দুটো তত্ত্বের যে মূল কথা, এটা অনেক সময় 3 নম্বরের কোশ্চেন পড়ে। তো তোমরা একটা কোশ্চেন লিখে রাখো যে পাত সংস্থান তত্ত্বের মূল যে তত্ত্ব এটা কি, আর এটা হচ্ছে পাত সংস্থান তত্ত্বের যে জনক, এটা কাকে বলা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং 3 নম্বরের একটা কোশ্চেন আছে, এখানে যে বিভিন্ন যে পাত সীমানাগুলো রয়েছে, এদের
উদাহরণ সহকারে এদের একটা চিত্র সহ বর্ণনা করতে বলা হয়। এটা বড় কোশ্চেন থাকে, ঠিক আছে। পাক সীমানার বা বিভিন্ন ধরনের পাক সীমানার বর্ণনা দেওয়া উদাহরণ সহকারে, উদাহরণ এবং চিত্র সহকারে। আর একটা হচ্ছে কি না, যেটা পরিচলন স্রোত। পরিচলন স্রোতটা কি, এটা একটা কোশ্চেন পড়ে। আর 1 নম্বরের কোশ্চেন এখানে পড়তে পারে আরেকটা কোশ্চেন করতে পারে যে এথিস যে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর হচ্ছে কোন প্রাচীন সাগরের অংশবিশেষ বলে মনে করা হয়। আচ্ছা, আরেকটা অংশ রয়েছে যেটা হচ্ছে বয়স অনুসারে কতগুলো ভাগে ভাগ করেছে পর্বতগুলো। প্রাচীন ভঙ্গির পর্বত, যেটা হচ্ছে আজ থেকে 3 থেকে 4 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। যেমন ইউরাল পর্বত রয়েছে, অ্যাপেলেসিয়ান পর্বত আছে, এবং ভারতবর্ষে আরাবল্লী রয়েছে। এগুলো সব হচ্ছে প্রাচীন ভঙ্গির পর্বত। আর নবীন হচ্ছে যাদের সৃষ্টি প্রক্রিয়াটা এখনো চলছে, যেমন আজ পর্বত কিংবা যেগুলো হচ্ছে এরকম একটা পাত সীমানাতে অবস্থান করছে এবং ধীরে ধীরে উচ্চতাটা বাড়ছে। মানে যেটা হচ্ছে অস্তিত্ব জোনে রয়েছে, যেটা আনস্টেবল যেটা জোন, সেখানের মধ্যে অবস্থান করেছে। তাই প্রাচীন ভঙ্গের পর্বত এখানে প্রাচীনে বলবে প্রাচীনে বলবে যেমন হিমালয় নবীন ভঙ্গি পর্বতের হাইট এখনো ধীরে ধীরে বাড়ছে। এটা হলে 3 থেকে 4 কোটি। আর এইগুলোর সৃষ্টি হচ্ছে 40 লক্ষ ঠিক আছে। এগুলো হচ্ছে যেমন এখানে রয়েছে আল্পস রয়েছে, এখানে কি বলবে, ইউরাল বলবে, অ্যাপেলেসিয়ান বলতে পারো, অ্যাপেলেসিয়ান, ভারতের আরাবল্লী, এই পর্বতগুলোর নাম ইউরাল, অ্যাপেলেসিয়ান এবং আরাবল্লী। এটা 1 নম্বরের কোশ্চেন উদাহরণ আসতে পারে, যেটা প্রাচীন ভঙ্গি পর্বতের নাম বলো, ঠিক আছে। এই অংশ থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, যেটা ভারতের প্রাচীন ভঙ্গির পর্বতের নাম বলো, ঠিক আছে। তখন এই নামগুলো বলতে হবে। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাতায় যেটা করবে এবং এখানে জমা দিয়ে যাবে, তোমাদের কাজ করতে পারো চিত্র সহকারে। 5 নম্বর চিত্র ও উদাহরণ
সীমানার পাঁচ সীমানার চিত্র উদাহরণ সহকারে পাঁচ সীমানার শ্রেণীবিভাগ গুলি বা এটা লিখলেও হবে যে পাঁচ সীমানার শ্রেণীবিভাগ করে সেগুলির চিত্র উদাহরণ সহকারে বর্ণনা দেওয়া বর্ণনা করা। আর হচ্ছে করবে কাজ দেওয়া হবে। ঠিক আছে, পরের বিষয়টা তাহলে